দর্শক, ইতিহাসের সবচেয়ে বড় এবং অন্ধকার রহস্যের পর্দা এবার এমনভাবে উন্মোচিত হলো, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল আলোড়নের সৃষ্টি করেছে। ভারতের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিখুঁত ব্লু প্রিন্টে স্বাধীন বাংলাদেশের রূপকার ও তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে এতদিন অনেক ধোঁয়াশা ছিল। কিন্তু ঘটনার ভয়াবহতা কেবল সেই মর্মান্তিক বিদায়ের মাঝেই সীমাবদ্ধ ছিল না। সেদিন সেই অন্ধকার ভোরে তার শেষ চিহ্নটি চরম অবমাননাকরভাবে এবং অত্যন্ত সুপরিকল্পিতভাবে সবার চোখের আড়াল করে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, কারা সরিয়ে ফেলেছিল সেই শেষ স্মৃতি? কি ছিল তাদের আসল উদ্দেশ্য? কেনই বা একটি দেশের শীর্ষ ব্যক্তির শেষ পরিণতি নিয়ে এমন লুকোচুরি খেলা হয়েছিল? দীর্ঘ ৪৫ বছর পর এই মিশনে অংশ নেওয়া দলের অন্যতম সদস্য এবং একমাত্র জীবিত ব্যক্তি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেফতারের পর বিশেষ জিজ্ঞাসাবাদের চরম পর্যায়ে এসে এমন সব চাঞ্চল্যকর ও বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন, যা শুনলে আপনি রীতিমতো শিউরে উঠবেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে কেঁদে কেঁদে তিনি স্বীকার করেছেন সেই কালো রাতের প্রতিটি মুহূর্তের কথা। ১৯৮১ সালের সেই অভিশপ্ত ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে আসলে কি ঘটেছিল, কিভাবে উন্মোচিত হলো ইতিহাসের অন্যতম বড় এই রহস্য। চলুন আজকের এই বিশেষ এক্সক্লুসিভ ও শ্বাসরুদ্ধকর প্রতিবেদনে পুরো সত্যটা একেবারে শুরু থেকে জেনে নিই। আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রের এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে চিরবিদায় গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিপথগামী কর্মকর্তারা তার শেষ চিহ্ন এমনভাবে আড়াল করে ফেলে যেন পৃথিবীর বুকে তার কোনো অস্তিত্বই না থাকে। তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এই পুরো ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করেছিলেন। দীর্ঘদিন ধরে অত্যন্ত রহস্যজনকভাবে ধামাচাপা পড়ে থাকা এই কমিশনের গোপন প্রতিবেদন যখন দীর্ঘ ৪.৫ দশক পর আলোর মুখ দেখল, তখন বেরিয়ে এলো এমন এক অকল্পনীয় চিত্র যা এদেশের মানুষ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি। তদন্ত রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়, সেদিন খুব কাছ থেকে করা চূড়ান্ত আঘাতে জিয়াউর রহমানের অবস্থা এমন করা হয়েছিল যে তাকে চেনার কোনো উপায় ছিল না। তার শরীরে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন। এই নির্মম পরিণতি নিশ্চিত করার পর সকাল ৮:৩০টায় দুটি জিপ ও বিশেষ সরঞ্জাম সহ একটি ভ্যান নিয়ে সার্কিট হাউসে হাজির হয় ৩ মেজর ও ১০ থেকে ১৫ জন সদস্য। গাড়ি থেকে নেমেই তারা সেখানে উপস্থিত এনএসআই কর্মকর্তা আব্দুস সাত্তার ও আবুল কালামকে জিম্মি করে সোজা দোতলায় নিয়ে যায়। এরপর তারা সরাসরি রাষ্ট্রপতির কক্ষে ঢুকে হন্যে হয়ে খুঁজতে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গোপন নথিপত্র। এই গোপন নথিপত্র খোঁজার ঘটনাই অকাট্যভাবে প্রমাণ করে যে পুরো মিশনের নেপথ্যে কেবল দেশের ভেতরের কিছু বিপথগামী ব্যক্তি ছিল না, বরং পেছন থেকে পুরো কলকাঠি নাড়ছিল শক্তিশালী বিদেশি সংস্থা। এনএসআই কর্মকর্তা আব্দুস সাত্তারের সাক্ষ্য থেকে জানা যায়, তারা রাষ্ট্রপতির ব্যক্তিগত জিনিসপত্র এবং সেই কাঙ্ক্ষিত নথিপত্রগুলো একটি সুটকেসে ভরে ফেলে। এরপর সুটকেস ও অন্যান্য জিনিসপত্র নিচতলায় নামিয়ে আনা হয় এবং একজন মেজর আরেক এনএসআই কর্মকর্তা আবুল কালামকে সেগুলো কড়া পাহারায় রাখতে বলেন। এরপর মেজররা অন্যান্য কক্ষগুলোতে তল্লাশি চালাতে থাকেন। ঠিক সেই সময় তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে আসে রিমান্ডে থাকা সেই অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনের নাম। রাষ্ট্রপতির কক্ষ তল্লাশি শেষে এই মেজর মোজাফফরকেই নির্দেশ দেওয়া হয় বিছানার চাদর নিয়ে আসতে। একটি সাদা চাদর দিয়ে প্রথমে জিয়ার নিথর দেহ ঢাকা হয়, এরপর আরেকটি চাদর দিয়ে তা অত্যন্ত শক্তভাবে মুড়িয়ে ফেলা হয়।
এরপর কয়েকজন সিপাহীর সাহায্যে জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মইনুল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের শেষ চিহ্ন অত্যন্ত সন্তর্পণে নিচে নামিয়ে ভ্যানে তোলা হয়। পুরো এই প্রক্রিয়া শেষ করতে তাদের সময় লাগে মাত্র 1 ঘন্টা। তারা সবকিছু নিয়ে যাওয়ার পর স্থানীয় প্রশাসনের কাছে কোনো ধারণাই ছিল না যে সেগুলো কোথায় নেওয়া হয়েছে বা কোথায় রাখা হয়েছে। পুরো চট্টগ্রাম শহর যেন এক অজানা আতঙ্কে অবরুদ্ধ হয়ে পড়েছিল। দেশের আপামর জনসাধারণ সে সময় এক চরম অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যে দিন পার করছিল, কারণ রাষ্ট্রপ্রধানের এমন পরিণতি কেউ মেনে নিতে পারছিল না। দেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সর্বত্র গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। অবশেষে 1 জুন ব্রিগেডিয়ার আজিজুল ইসলাম সন্ধান শুরু করেন এবং সকাল 10টার দিকে কাপ্তাই সড়কের পাশে পাথরঘাটা গ্রামের এক দুর্গম পাহাড়ের ঢালে একটি গোপন স্থানের সন্ধান পান তারা। সেখান থেকেই জিয়া ও তার 2 বিশ্বস্ত সঙ্গীর শেষ স্মৃতি তুলে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। অনেকেরই দৃঢ় ধারণা বিদেশি সংস্থাগুলো সেই নথিপত্রের পাশাপাশি সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। তদন্ত কমিশন সবচেয়ে বেশি যে প্রশ্নটির উপর জোর দিয়েছিল তা হলো, কেন রাষ্ট্রপতির মতো একজন ভিভিআইপির শেষ স্মৃতি সুরক্ষিত রাখতে স্থানীয় বা কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হলো না। রিপোর্টে অত্যন্ত আক্ষেপের সাথে বলা হয়, ঢাকা থেকে এ বিষয়ে কোনো নির্দেশনাই আসেনি। জিয়া চিরবিদায় নেওয়ার পর তৎকালীন নৌবাহিনী প্রধান ও 2 প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করলেও তারা সুরক্ষায় কোনো নির্দেশ দেওয়ার কথাও ভাবেননি। তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ জানিয়েছিলেন, সকালে বিষয়টি তার মাথায় এলেও চট্টগ্রাম গ্যারিসন তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকায় তার পক্ষে নাকি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। ঢাকা থেকে কোনো নির্দেশ বা নির্দেশনা না পেয়ে চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও পুলিশ ছিল পুরোপুরি অসহায়। তারা শুধু পরিস্থিতি দেখার নীতি গ্রহণ করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। তারা সার্কিট হাউসে কার্যত কোনো বাধারই সম্মুখীন হয়নি। তাদের অবস্থা ছিল জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তির মতো, এলাম, দেখলাম, জয় করলাম। এত বিশাল নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কেন কেউ প্রতিরোধের দেওয়াল গড়ে তুলল না, তা আজও এক বিশাল বিস্ময়। এই অবহেলার কারণে পুরো জাতিকে এক বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, যা আজও মানুষকে ভাবিয়ে তোলে এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এটি এক কালো অধ্যায় হয়ে রয়েছে। অবশেষে সব প্রক্রিয়া শেষে জিয়াউর রহমানের শেষ স্মৃতি বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজে করে ঢাকায় আনা হয়। প্রথমে রাষ্ট্রপতি ভবন ও পরে জাতীয় সংসদে নেওয়া হয়। 2 জুন মানিক মিয়া এভিনিউতে তার জানাজায় লাখো মানুষের ঢল নামে, যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। ক্রিসেন্ট লেকের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করার সময় বিউগলের করুণ সুর বাজিয়ে 3 বাহিনীর প্রধানরা যখন শেষ স্যালিউট জানান, তখন সেখানে উপস্থিত লাখো জনতার চোখে ছিল বাঁধ ভাঙা জল এবং হৃদয়ে ছিল এক বুক চাপা ক্ষোভ। মানুষের এই বিপুল আবেগ ও ভালোবাসা প্রমাণ করে যে তিনি এদেশের সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন এবং দেশের উন্নয়নে তার অবদান কতটা গভীর ছিল। সুপ্রিয় দর্শক, জিয়াউর রহমানের এই করুণ পরিণতি এবং এর নেপথ্যের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র আর দেশি বিদেশি চক্রান্তের বিষয়ে আপনার কি মতামত? 45 বছর পর মেজর মোজাফফরের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি কি নতুন কোনো ইতিহাসের দরজা খুলে দেবে? পুরো সত্য কি জাতি আজ পর্যন্ত জানতে পেরেছে, নাকি এখনো অজানা থেকে গেছে রাষ্ট্রযন্ত্রের আরো অনেক চাঞ্চল্যকর গোপন তথ্য? আপনার অত্যন্ত মূল্যবান ও সুচিন্তিত মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। দেশের সত্যিকারের ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এবং এমন সব এক্সক্লুসিভ, রোমাঞ্চকর ও তথ্যভিত্তিক ভিডিও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।